নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য শুনানি, সমর্থনে 145 স্মারকলিপি। হারাং নদীতে জলস্তর বেড়ে বন্ধ ফেরি পরিষেবা, দুপার বিচ্ছিন্ন। গুটখার জের, বিহারা আউটপোস্টের আইসি সুরজিৎ ডেকার মৃত্যু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে প্রদূষণ পর্ষদের শুনানি সম্পন্ন হয়েছে। ডলু চা বাগানে প্রস্তাবিত এই বিমানবন্দর নির্মাণ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এদিন ডলু চা বাগানে পরিবেশ, বন এবং জলবায়ু সংক্রান্ত একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা শাসকের কাছে বিভিন্ন সংস্থার 151টি স্মারকলিপি জমা পড়েছে। এর মধ্যে 145টি স্মারকলিপি বিমানবন্দর প্রতিষ্ঠার সমর্থনে ছিল। শুনানিতে বিভিন্ন দল ও সংগঠনের 50 জনেরও বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানেও প্রায় 95% উত্তরদাতা বিমানবন্দরের সমর্থনে বক্তব্য রাখেন। শুনানিতে কাছাড় জেলাশাসক মৃদুল যাদব এবং পরিবেশ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। आज EIA का जो हियरिंग था, पब्लिक हियरिंग ऑर्गेनाइज किया गया था 11:30 बजे, जिसका हम लोग ने ड्राफ्ट नोटिफिकेशन 30 दिन पहले दिया था। तो आज जो 30 दिन पहले ड्राफ्ट नोटिफिकेशन दिया था उसके अकॉर्डिंग हमारे क्लोज टू 151 मेमोरेंडम्स हियरिंग तक पाए गए, और 150 मेमोरेंडम्स के बीच में आज सभा में 32 लोगों ने अपना मत रखा। करीबन 800 के ऊपर लोग यहाँ प्रेजेंट थे। तो हमारा जो हियरिंग है वो स्मूथली कंडक्ट हुआ है, और जिसका जो व्यू पॉइंट था, जो उसका कंसर्न था, जो उसका सपोर्ट था या अगेंस्ट था, हमने सब नोट कर लिया है। और ये सारा जो हमने इसको वीडियो रिकॉर्ड किया है, नोट किया है, ये सबको सुनवाई को जो है हम लोग गवर्नमेंट को पहुंचा देंगे, और उसके बाद का जो भी स्टेप होगा आपको हम जानकारी दे देंगे। उसका जो मिनट्स होगा वो भी हम लोग लाइव रिकॉर्डिंग एज वेल एज मिनट्स का जो कॉपी होगा वो आप लोगों को प्रोवाइड करेंगे। कितना सपोर्टिंग किया है? 151 हमारा जो मेमोरेंडम्स आए थे उसमें से क्लोज टू 95% जो मेमोरेंडम थे वो सपोर्ट में आए थे, और 4-5 मेमोरेंडम थे वो अगेंस्ट थे। और अगेंस्ट में भी कुछ मेमोरेंडम में ये बातें थी कि उनको बेटर रिहेबिलिटेशन चाहिए। टोटली अपोजिट नहीं था, उनका था कि होना चाहिए एयरपोर्ट डोलू में ही होना चाहिए, किंतु अच्छा हमारा जो रिहेबिलिटेशन प्लान है, पॉल्यूशन कंट्रोल एक्टिविटीज है, सस्टेनेबिलिटी है, एम्प्लॉयमेंट है, उसके बारे में उन्होंने सपोर्ट मांगा। सर यहाँ पे পাহাড়ি নদী হারাঙে জল বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া হলো ফেরি পরিষেবা। সোমবার সকাল থেকে বন্ধ হারাং নদীর ফেরি পরিষেবা। পাহাড়ে বৃষ্টির ফলে রুদ্ররূপ নিয়েছে হারাং নদী। সেতু ভেঙে যাওয়ার পরদিন SDRF ও সেনাবাহিনীর তরফে ফেরি পরিষেবা চলে, কিন্তু সোমবার নদীতে নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ থাকায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ঝুঁকি নিয়ে সাঁতার কেটে পারাপার করছেন কিছু লোক। পরিষেবা বন্ধ হওয়ায় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ দুর্দশার শিকার হন। নদীর দুপারের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় জনগণ ফেরি পরিষেবার জন্য ইঞ্জিন চালিত নৌকা চালু করার দাবি জানিয়েছেন। বৃষ্টি হওয়ার কারণে আমাদের হারাং নদীতে যেরকম গুলা এসেছে, তার জন্য আমাদের সেনাবাহিনী বা SDRF বাহিনী যারা নৌকা দিয়েছিল হাতে টেনে রশি বাঁধে, কিন্তু এটা আজকে তারা এই সুতোর মধ্যে চালাইতে পারছে না। তার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যাতে একটা ইঞ্জিন চালিত নৌকা বা একটা লঞ্চ আমরা এখানে দেওয়ার লাগে, যখন স্কুলে যেটা বাচ্চারা তারা লেটর ক্লাসের লাগি বা অন্যান্য যাত্রীরা আছেন তারা টাউনে যাইতো, কেউ আছে কিন্তু কেউ এখন পার হইতে পারেন না। এটার লাগে আমরা অনুরোধ করি আর আমরা ডিসি মহোদয়ের কাছে প্রশাসনের কাছে যে যাতে আমরা একটা ইঞ্জিন চালিত নৌকা এখানে দেওয়ার লাগে। এই শীতল মাঝে যে তারা সেনাবাহিনী যা কষ্ট করছে আজকে তারার লাগে এটা সম্ভব না, দেখা যায় তারা বন্ধ করে রাখছে। এর লাগে আমরা স্কুলের বাচ্চারা টাইম মতো দিতে পারেন না, আমরা অনুরোধ করি আর যাতে একটা ইঞ্জিন চালিত নৌকা দেওয়ার লাগে কেন আমরা দাবি। বিক্রমপুর লোকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল, আমরা স্কুলে যেতাম পারি না, স্কুলে এক্সাম চলে, আমরা বহু দূর জায়গা আটিয়া বাইরে ঘুরিয়ে আগে যেতে লাগে, 5-6 কিলোমিটার যাওয়া আটিয়া আইয়া যেতে লাগে, ভাড়াও নেই নটওয়ালা। ব্রিজ তো আজকে বানাইছেন, আজকে লইয়া গেছি কিটা বাসের ব্রিজ, আজকে একটা ব্রিজ বানাই দিয়েছিল বাস দিয়ে, এটা লইয়া গেছে কি আজকে। কর্তব্যরত অবস্থায় মৃত্যু ঘটল বিহারা আউটপোস্টের ইনচার্জ সুরজিৎ ডেকার।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বারবার ডাকলেও সাড়া না পাওয়ায় সহকর্মীরা সন্দেহ করে তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে জানা যায়, গুটখা খাওয়ার ফলে তার শ্বাসনালী আটকে যায় এবং শ্বাস নিতে না পেরে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাটি নিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। তবে অন্য সূত্রের খবর অনুযায়ী কাজের বিষয়ে হয়তো কোনো মানসিক চাপে ছিলেন, যার জেরে হয়তো আত্মহত্যা করেছেন তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসবে আসল রহস্য। বিহারা থানার আইসিজি সুরজিৎ তাই দেখা গেছে সকালবেলা ঘুম থেকে আর উঠরা না। এটা লিয়ে থানার স্টাফেরা গেছে, আমরা তো জিপি অফিসে বোয়াত আসতাম, তারাও আমরা ডাকছি, একটু আও চলো স্যার, তো দিকে ডাকতে ডাকতে উঠলো না। জানলা উপরে দিয়ে উঠি, ভেন্টিলেটার দিয়ে লক্ষ্য করা হলো তাই বিছনার শোয়া, এরপরে জানলা বাগিয়া দেখা গেল তাই একটা হিকির মতো লই যা। তখন বোঝা গেছে তাই সেটা একটা অসুস্থ বোধহয় ফিল করা, তাদের ডাকাডাকি হয়েছে, কোনো উত্তর দিছুন না। দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া তাদের অচেতন অবস্থায় পাওয়া গেছে। তখন সময় আনুমানিক একটা ফোনে একটা হইব। তখন সকলে আমরা ধরা পুলিশ স্টাফও আসছিল, আমরা দৌড়াদৌড়ি করে লগে সলগে সোনাপুর যে স্বাস্থ্যকেন্দ্র, যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে ইন লইয়া গেছি, গিয়া ইঞ্জেকশন দিয়েছে। দেওয়ার পরে যে ডাক্তারে তখন অক্সিজেন লাগানোর কথা বলছি, যে অক্সিজেনটা লাগাও, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন ব্যবস্থা আর এমন তারা যে তারা 20 মিনিট ট্রাই করিয়া অক্সিজেনটা পর্যন্ত পেশেন্টের লাগাইতে পারছে না। পরে এইরকম সিরিয়াস পেশেন্ট, ডাক্তার কাছে অক্সিজেন লেভেল খুব কম। রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দক্ষিণ ধলাইয়ের পশ্চিম সপ্তগ্রামের বাসিন্দা ফয়জুল হক বড়ভূয়ার বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছে ফয়জুলের পরিবার। সোমবার ফয়জুল হক জানান, রাত 11টা নাগাদ হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। দ্রুত তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। তবে তাদের চোখের সামনেই দাউ দাউ করে জ্বলতে থাকে তাদের একমাত্র আশ্রয়স্থল। মূল ঘরের পাশেই ছিল গোয়াল ঘর এবং অন্যান্য গৃহপালিত পশুর থাকার জায়গা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশিরভাগ পশুকে রক্ষা করা যায়নি। শুধুমাত্র দড়ি কেটে দেওয়ার কারণে গরুগুলো প্রাণে বাঁচলেও মোরগ, হাঁস, ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু আগুনে পুড়ে মারা গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে পরিবারের সদস্যদের অনুমান, একটি দুষ্কৃতিকারীদের দ্বারা ঘটনাটি ঘটানো হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছানোর মতো রাস্তা না থাকা এবং আশেপাশে পর্যাপ্ত জলের উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গ্রামবাসীরা সম্মিলিতভাবে চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। ইতিমধ্যে ফয়জুল হক ধলাই থানায় একটি এফআইআর দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফয়জুল ও তার পরিবার এখন সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েছেন। আমরা তো ঘুমাই গেছি গিয়া, তো হানি উনি খাইয়া আর 11টার সময় বুঝলাম দমদমাইয়া বালে দিকে আগুন লাগান দেখলাম। দেখিয়া দৌড়িয়া উঠেছি, দেখি আমার ফুয়ার করো একলারে দি গরু বাছুর, তো আর একলারে দি আমার ফুয়ার করো ঘুমো। আর দমদমাইয়া দৌড়ছে, আর দৌড়াইয়া বার হয়েছে, আমার ফুয়া লাখ লাগাইছে, আমরা কিতে হয়েছিল দৌড়াইয়া বার হইয়া দেখি ফুয়া দৌড়াইয়া বার হয়েছে। আর সব জিনিস করার একলারে দি গরু, ছাগল, মুরুক আর সব আসলো, সব জ্বলি গেছে। খালি মানুষও বার হয়েছে দৌড়িয়া, আর কোনটা পারছি না। আর পানি কাঞ্জিরও লাইন নাই, আমরা যে ফোন করতে আইতো এটাও কোনো লাইন নাই আমরা এই বাজু, আর ও তো সব জ্বলিয়া গেল, ভুলে গেছে। ক্ষতিগ্রস্তের মধ্যে দেখো এক সাইডে এটা জ্বলিছে হইতে, এটা তো মানে গড়ের যে তাই তো কৃষক মানুষ হিসাবে কৃষি ক্ষেত্রে যা কিছু সামান লাগে, গরু, ছাগল, মহিষ, এর বাদে মরুকাও মনে হয় 20-25টা মরছই জ্বলি গেছন এটা। আর এক কুটাত মানুষ থাকুন, আর এক কুটা বা গৃহপালিত জিনিস এটা কিচ্ছু বাহরা গেছে না। সামান এটা লাখলি গড়ের সামান আসলো, চিরা কাঠ আসলো, এটা কিচ্ছু বাহরতাম পারি না। নাই না তো দমকল বাহিনীর খবর দিতাম না, দমকল বাহিনী আওয়ারও কোনো রাস্তা নাই, এর লাগে আমরা এটা মানে এই লাইনে গেছি না। তো অতখানো আমার বক্তব্য। আর শুধু পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন বা গড়কাপ্তানি শ্রমিক সংঘ একমাত্র বিভাগীয় বৈধ সংগঠন। এবার সরাসরি এই স্পষ্টীকরণ দিলেন সারা অসম কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা পান্না পাল।
রবিবার বিভাগীয় গেস্ট হাউসে পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পান্নাবাবু সাফ জানিয়ে দেন, পরিষদের অন্তর্ভুক্ত এটাই একমাত্র বিভাগীয় সংগঠন, আর পরিষদের 141টি সংগঠনের মধ্যে কোদালি সংগঠন বলে কোনো সংগঠন নেই। পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন বহু আগে পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনকে অবৈধ বলে ঘোষণা করেছিল। তারপরেও বারবার সংবাদ মাধ্যমে বিভাগীয় অবসরপ্রাপ্ত কেরানি পার্থসারথী দিয়ে মিথ্যা ও মন গড়া তথ্য তুলে ধরে ইউনিয়নের বিরুদ্ধে কুৎসা রটনা করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এদিনও ইউনিয়নের রাজ্য সভাপতি দেবজিৎ দেবরায় ওই সংস্থাকে স্বঘোষিত ও ভুঁইফোড় বলে উল্লেখ করেন। রাজ্য সরকারের সার্ভিস কন্ডাক্ট রুল দেখিয়ে তিনি বলেন, পূর্ত কর্মচারী সংস্থা নামে এই সংগঠন আসলে কোনো ট্রেড ইউনিয়ন নয়। রাজ্যের আর কোথাও নেই তাদের কোনো শাখা, এমনকি রাজ্যভিত্তিক সম্মিলিত কোনো মঞ্চেরও অন্তর্ভুক্ত নয় এটি। তাই কুৎসা রটানো থেকে বিরত থাকতে পার্থকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে শীঘ্রই তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিয়েছেন দেবজিৎ। এই যে সংগঠন যেটা বলছে পিডব্লিউডি এমপ্লয়িজ, আমরা বলি এটা কোনো সংগঠনই নয়, এটা একটা ক্লাব, এটা একটা এনজিও এবং যার কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই। 1999 ইংরেজিতে সেটার ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরও আজ অবধি পার্থসারথী দে এবং ওনার সাকরেদরা সেটা রিনিউ করাতে পারেননি 22 বছর অবধি। তারপর উনি কর্মচারী সংগঠন হিসাবে ওনাকে বলতে চাইছেন সবার মধ্যে, ভাওতাবাজি ধাপ্পাবাজি করে আর কতদিন টিকে থাকবেন, এই করে রিটায়ারমেন্টে চলে গেছেন। তারপর দেখা যাচ্ছে কি এই রিটায়ারমেন্টে যাওয়ার পর উনি আমাদের সংগঠনের যারা কর্মকর্তারা আছে ওদেরকে লাইফ থ্রেট দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমরা এই নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়কে আমরা চিঠি দেব যে আমাদের যে সংস্থার যেসব কর্মকর্তারা আছেন তাদেরকে যে উনি লাইফ থ্রেট দিয়ে যাচ্ছেন 3 দিনের ভিতরে, যে বা যারা লাইফ থ্রেট দিয়ে যাচ্ছে আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে, লিখিত প্রতিলিপিও আছে যে ও লাইফ থ্রেট দিয়ে যাচ্ছে আমাদের মেম্বারসদেরকে। 3 দিনের ভিতরে যদি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় ওনার বিরুদ্ধে অ্যাকশন না নেন, এফআইআর না করেন, তাহলে আমরা এফআইআর করতে পারব আমাদের সংস্থা। পার্থবাবু যেভাবে কাজ করছেন, উইস পার্থবাবু সেটা আফটার রিটায়ারমেন্ট, হ্যাঁ, আমরা কেউই নিয়মে থাকতে পারি না। উনি মুখ্য উপদেষ্টার পদ আসীন হয়ে বাবু সিং বলে একজনকে সেক্রেটারি নিয়ে যেভাবে মিথ্যাচারিতার আশ্রয় করে যাচ্ছেন, সমস্ত জালিয়াতি করে যে কাজ করে যাচ্ছেন, সেটা আমরা কোনো মতেই উনার মতো এত নিচু স্তরে আমরা গিয়ে কাজ। গত 21 জুন অর্থাৎ শনিবার বিকেল 3:30 শিলচর মাছিমপুর রোডের বিমলা ফার্মেসি ও ড্রাগ ডিস্ট্রিবিউটরের পাশে গাড়ি পার্কিং করায় ফার্মাসির যুবক সিদ্ধার্থ চৌধুরীর হাতে প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারাপুর নাথপাড়ার বাসিন্দা শৈবাল দত্ত। ঘটনাকে কেন্দ্র করে আহত শৈবাল দত্ত স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে ঘটনার সুবিচার প্রার্থনা করেছেন। ঘটনার বিবরণ মতে জানা গেছে, ফার্মাসির পাশে গাড়ি রাখা নিয়ে বিমলা ফার্মেসি ও ড্রাগ ডিস্ট্রিবিউটরের সিদ্ধার্থ চৌধুরী নামের এক যুবক শৈবাল দত্তকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে শৈবাল তার গাড়ি ফার্মেসি থেকে 10-15 মিটার দূরে সরিয়ে নেন, কিন্তু সিদ্ধার্থ এরপরও তাকে অযথা গালিগালাজ করতে থাকেন। বিষয়টি শৈবাল তাকে জিজ্ঞেস করতেই সিদ্ধার্থ চৌধুরী তার হাতে থাকা হেলমেট তুলে শৈবালের নাক ও মাথায় সজোরে আঘাত করেন। এতে শৈবাল দত্তের নাকের হাড় ভেঙে যায় ও রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। তখন আশপাশের লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে উঠিয়ে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে মামলা দায়ের করার 72 ঘন্টা অতিক্রান্ত হলেও তারাপুর থানার পুলিশ এখনও অভিযুক্ত সিদ্ধার্থ চৌধুরীকে গ্রেফতার না করায় ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। বিষয়টি নিয়ে তারাপুর পুলিশ ফাঁড়ির ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে রবিবার তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, তারাপুর ত্রিবেণী ক্লাব ও তারাপুর শনি মন্দির উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এক নাগরিক সভার মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে অতি সত্বর ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত সিদ্ধার্থ চৌধুরীকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। যেহেতু তার ব্লিডিং হওয়ার আমরা দেখছি তার গেঞ্জি উঞ্জি সুটা ভিজা, তখন তো আমরা তারা লোকের সঙ্গে সঙ্গে থানাত নিয়ে গেছি। থানা থেকে পুলিশ দিয়ে আমরা সিভিলও পাঠাইছে, সিভিলও এইখানে স্টিচ করছে, স্ক্যান করছে। তারপরে তারা কইছে তা আপনারা মেডিকেল যাইতে লাগবে, ব্লিডিং বন্ধ। এফআইআর করছেন গিয়ে? হ্যাঁ, এফআইআর মানে আমরা তখন এফআইআর কপি লিখি আর পুলিশে ইনটিমেশন দিলাইছি তখন অলরেডি। তো তারপরে আমরা মেডিকেল যেতে লাগছে। মেডিকেল থেকে আমরা পুলিশও আসছিল, থানার পুলিশ আছে সঙ্গে। মেডিকেলে ট্রিটমেন্ট করার পরে আবার ইঞ্জেকশন দিয়েছে তারা। ইএনটি স্পেশালিস্টও লাগবো, মোস্ট প্রবাবলি কারণ একটা হাড্ডি ভাঙতে যার লাগে ব্লিডিং তারাও কমাইতে পারছে না আজকে পর্যন্ত, ব্লিডিং হওয়ার তার সোয়েলিং হওয়ার, ওইখানে ইঞ্জেকশনও দিছে।
তার রাত্রে 12টা নাগাদ আমরা 12:15 নাগাদ আবার আমরা থানাতে আইছি, তারাপুর থানা। আমরা ইনচার্জ স্যারটাও পাইছি। তখন আমরা বাপ্পু দত্ত আছিল, তার সঙ্গে আমরা সবাই আসলাম। তো আমরা এফআইআরটা তখন অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। আজকে আপনারা কি করছেন? আজকে আমরা যেহেতু ঘটনাটা ঘটছে, আমরা অত বড় একটা ঘটনা ঘটে দিয়েছি, আমরা পাড়াতে এইরকম ঘটনা কোনোদিনই এর আগে ঘটছে না। আর এটার আমরা মানে কি কোনো ভাষায় প্রকাশ করেন না, আমাদের চিন্তার বাইরে এরকম একটা ঘটনা ঘটছে। তো যার লাগে আমরা পাড়া প্রতিবেশী সবাই বললো না এটা প্রশাসনের জানানো উচিত, প্রশাসন কখনো ওখানে কিছু করেন না। তাহলে নাগরিক সভার এটা ডাকা হয়েছে, যে নাগরিক সভার মাধ্যমে যাতে আমরা প্রশাসনটা জানাইতে পারি, যে প্রশাসনের উপরে চাপ দিতে পারি, যাতে তারা যাতে যথাযথ ব্যবস্থা নেয় কালপিটের উপরে। বরখলার মারুয়াছড়ায় মারপিটের ঘটনায় ভুয়া সাংবাদিক দিলওয়ারকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। গত শুক্রবারে মারপিটের ঘটনায় জানা যায়, রাত 2টো নাগাদ দামছড়া পাথর কুয়ারি থেকে মুমিন হাসান বরভুয়া নামের এক যুবক বরখলায় আসার পথে একটি কাঠ বোঝাই বলেরো পিকআপ গাড়ি দ্রুতবেগে এসে ধাক্কা মারার চেষ্টা করে। তখন মুমিন হাসান বরভুয়া গাড়ি থামিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই বলেরো গাড়ি থেকে 4-5 জন লোক নেমে আসেন। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শিলচর রামনগরের জনৈক দিলওয়ার হোসেন বরভুয়া এবং তার পত্নী সুক্তার বরভুয়া, আব্দুল মানান বরভুয়া, জাকির হোসেনরা মুমিনকে দলবদ্ধভাবে মারধর করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঠবোঝাই বলেরো পিকআপ ভ্যান সহ মুমিন ও দিলওয়ারকে বরখলা থানায় নিয়ে আসে। রহস্যজনকভাবে দিলওয়ার ও তার পত্নীকে ছেড়ে দিয়ে মুমিন হাসানকে গ্রেফতার করে শিলচর আদালতে প্রেরণ করে বরখলা পুলিশ। এ ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে রবিবার রাতে বরখলায় সাংবাদিকদের জানান, না কিছু ইনকোয়ারি হয়েছে, না কিছু মালের কোনো ইনভয়েস দাবি নেই, কিছু নেই। মারপিট হয়েছে দুনোরার দিকে। প্রথমে আমাদের যুবক তিনি জিজ্ঞাসা করেছেন সেই ব্যক্তিকে যে তুমি কেন এরকম করছো। ব্যক্তিটা তানে হামলা করলো। হামলা করার পর তারা দুইজনের মধ্যে একটা মারপিট হয়ে যায়, সেটা গ্রুপ বানিয়ে তার উপরে অ্যাটাক করে। এরপর যখন পুলিশ ইনকোয়ারি ঘটার পর আমাদের গ্রামের যুবকটাকে অ্যারেস্ট করা হয়, তাকেও অ্যারেস্ট করা হয়, সেই দিলওয়ার হোসেনকে भी অ্যারেস্ট করা হয়। কিন্তু সে দিলওয়ার হোসেন তাকে ফেক সাংবাদিক বলে ছুটে যায়। কিন্তু আমাদের যে গ্রামের একটা যুবক, সে তাকে চালান দিয়ে দেয় পুলিশ। এটা কি প্রশাসন? এটাই আমাদের বরাকবেলির প্রশাসন। আমি কোশ্চেন করছি বরাকবেলির পুলিশ এবং বরাকবেলির প্রশাসন, এটা কি ধরনের ন্যায়? আপনারা জাগুক, ন্যায়তে চলে আও। এই ধরনের কোনো মানুষ এসে আমাদের বরাকবেলিতে আগে রাজ করবে, গুন্ডা রাজ দেখাবে, এটা চলবে না বরাকবেলিতে। ঠিক আছে, আপনাদের দাবি কি? আমাদের দাবি এটাই যে যে ব্যক্তি দোষী তাকে ধরাও এবং যে নির্দোষ তাকে ছাড়াও। এটাই হলো আইনের পরিচয়। সোমবার দুপুরে কাছাড় জেলা শাসকের কার্যালয়ে অগপ দলের ভ্রাতৃ সংগঠন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর মহাশয়ের নেতৃত্বে কাছাড় জেলা যুব পরিষদের এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব মহাশয়ের মাধ্যমে আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, স্নাতক ডিগ্রির সত্যতা যাচাই করার দাবিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী অতুল বরা, রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার, শিলচর পৌর নিগমের ভারপ্রাপ্ত কমিশনার এস সিং মহাশয়দের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন। এদিন বক্তব্যে যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর বলেন, আসন্ন শিলচর পৌর কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের দ্বারা জমা দেওয়া স্নাতক ডিগ্রির সত্যতা নিয়ে একটি গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য বিনীতভাবে সম্মানিত দপ্তরকে এই বিষয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। আজ অসম গণপরিষদ দলের অসম যুব পরিষদের পক্ষ থেকে আমরা কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব মহাশয়কে শিলচর পৌর নিগম নির্বাচন নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেছি। স্মারকপত্র দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে কিছু কিছু প্রার্থীরা ভুয়া সার্টিফিকেট নিয়ে নির্বাচন খেলার চেষ্টা করছেন। টাকার বিনিময়ে ওরা সার্টিফিকেট নিয়ে চাইছেন যে নির্বাচন খেলতে। আমরা ডিসি মহোদয়কে এই স্মারকপত্র দিয়ে ওনাকে অবগত করাছি যে এইসব ভুয়া সার্টিফিকেটদের ভালো করে তদন্ত করা উচিত, যাহাতে ওরা নির্বাচন না খেলতে পারে আর যোগ্য প্রার্থীরা নির্বাচন খেলতে পারে। তার জন্য সুষ্ঠু সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াটা করার জন্য আমরা ডিসি মহোদয়কে অনুরোধ করেছি। ওয়াসাক যুব সংগঠন বিক্রমপুর এবং ভুবনেশ্বর পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে এক গৌরবোজ্জ্বল গুণীজন সংবর্ধনা ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ভুবনেশ্বর পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের কনফারেন্স হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিষ্ণুপ্রসাদ সিংহ, সহকারী শিক্ষক, দুয়ারবন্ধ হাই স্কুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডক্টর ধৃতিকান্ত রাজকুমার, অধ্যক্ষ, শিলচর কলেজ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী শ্যামকিশোর সিংহ। অনুষ্ঠানে মোট 6 জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন প্রাক্তন শিক্ষক পূর্ণমণি সিংহ, নাট্যকার ও সমাজসেবী অশ্বিনী কুমার সিংহ, কৃষ্ণদাস সিংহ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী নীলেন্দু সিংহ, বিশিষ্ট শিক্ষাবিদ কবিতা সিংহ, মাই পাকসেনা ট্রাস্ট মোহনপুর চেয়ারপারসন সমাজসেবী যোগেন্দ্র সিংহ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ মোট 18 জন কৃতি ছাত্রছাত্রীকেও এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। ভুবনেশ্বর পাবলিক সিনিয়র সেকেন্ডারি ভুবনেশ্বর কোলাবোরেশনে গ্রিন একাডেমি পাটিলপাড় একটি আড়ম্বরপূর্ণ সমাবেশে এলাকার ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়েছে। অনেক ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের সহিত সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে মানপত্র এবং উৎসাহমূলক কিছু সামগ্রী ওদেরকে উৎসাহিত করা হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট শিক্ষাদরদী শিক্ষাবিদ ব্যক্তিরা। সবাই ভাবগম্ভীর বক্তব্যের মাধ্যমে আমাদের ছাত্রদের উৎসাহিত করেছেন। আশা করি আগামীতেও এই সংস্থাগুলি নিরবিচ্ছিন্নভাবে আমাদের ছাত্রদের উৎসাহিত নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাবে এবং গত বছরের ন্যায় এবছরও এই সম্বর্ধনা অনুষ্ঠানে পালন করা হয়েছে এবং আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করেছি এবং উদ্যোক্তার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলগাপুর ব্লকে চিপরসাঙ্গন জিপি সভাপতি নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হলো। আলগাপুর ব্লকের অধীনে চিপরসাঙ্গন জিপির সভাপতি নির্বাচনে ব্যতিক্রমী দৃশ্য। 10 জন গ্রুপ সদস্যের মধ্যে অনুপস্থিত 4 জন। সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হয়। সাংবাদিকরা গ্রুপ সদস্যের কাছে বিষয়টি জানতে চাইলে তারা বলেন, সরকারের গাইডলাইন অনুযায়ী সভাপতি নির্বাচনে 1/3 গ্রুপ সদস্য অর্থাৎ 7 জন গ্রুপ সদস্য উপস্থিত হওয়া আবশ্যক। কিন্তু সোমবার আলগাপুর ব্লকে 6 জন গ্রুপ সদস্য উপস্থিত হন এবং 4 জন অনুপস্থিত হওয়ায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া তৎক্ষণাৎ বন্ধ করা হয়। চিপরসাঙ্গন 7 নম্বর ওয়ার্ডের গ্রুপ মেম্বার বলেন, এই বিষয়ে আলগাপুর ব্লকের ভিডিও স্যারের মাধ্যমে তারা জানতে পারেন জেলা আয়ুক্তের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নির্ধারিত তারিখে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। গ্রুপ মেম্বার এও বলেন, পরবর্তী তারিখেও যদি 4 জন গ্রুপ মেম্বার অনুপস্থিত থাকেন তাহলে 6 জন গ্রুপ মেম্বার নিয়ে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে। আচ্ছা, আজকে আপনারা বোর্ড গঠন হয়েছে, জিপি সভাপতি নির্বাচন হয়েছে? নির্বাচন হয়েছে না, আমরা অ্যাটেন্ডেন্স সরকারি গাইডলাইন অনুসারে অ্যাটেন্ডেন্সের সংখ্যা 1/3 লাগে, যেমন সাপোজ 7 জন লাগে, তো আমরা অ্যাটেন্ডেন্স এখানে 6 জন আছি। তো এখানের কারণে সরকারি গাইডলাইন অনুসারে আমরা আজকের মিটিংটা ওখানে মন্তব্য করা হয়ে গেছে। আমরা বলছি যে নেক্সট পরে যখন ডিসি থেকে সিটি যাইব, সিটি যাওয়ার পরে আপনারা নেক্সট ডেট করা হইব, তখন আপনারা বডিটা বন্ধ। এখানে আজকে জইল না, বোর্ড গঠন হইল না? আজকে বোর্ড গঠন ওই কারণে হয়েছে না যে সরকারি গাইডলাইন অনুসারে 1/3 বেশি অ্যাটেন্ডেন্স লাগে। তো আমরা এখানে 6 জন আছি, দ্যাট মিনস আমরা 1/3 হইতে হলে 7 জন লাগে। 7 জন না থাকার কারণে আমরা আজকে 6 জন আছি। 6 জন থাকার কারণে আমরা বডিটা আজকে বন্ধ। আচ্ছা, বাকি কয়জন উপস্থিত আসলাম? 60 জন অনুপস্থিত। ভিডিও স্যারে কিতা হয়েছিল আপনারা? ভিডিও স্যারে কইছেন যে এখন ডিসি থেকে আপনারা সিটি যাইব, যে সিটি যাইব নেক্সট ডেট আপনারা সেই জন্য। নেক্সট ডেটও আপনারা 6 জন আইলে? আমরা তো কোয়েকশন করছি, ভিডিও স্যারটা আমরা কোয়েকশন করছি, নেক্সট ডেটও যদি আমরা 6 জন হয় তখন আমরা আবার কিতা করবো। তখন ভিডিও স্যারে কইছেন ওটা আমরা ডিসির লগে আলোচনা করিয়া আমাদের জানাই। তো আইলাম সবু আমরা 6 জন আইছি, 10 জনের মাঝে 6 জন আইছি যে আমরা আজকে ভোট দিয়া ভোটে বানাই নিলাম। 4 জন অনুপস্থিত থাকার কারণে আজকে আর হয়েছে না। এটা গাইডলাইন অনুসারে যে 7 জন লাগে, 7 জনের জায়গায় আমরা আইছি 6 জন উপস্থিত হয়েছি, যার কারণে আজকে আর ভোট গ্রহণ করা হয়েছে না। বন্যা চলে গেলেও তার রেশ এখনো কাটেনি। উত্তর পূর্ব ভারত এমারাতের শরিয়া নদওয়াতু তামির সংগঠনের উত্তর হাইলাকান্দি আঞ্চলিকের কর্মকর্তারা বকরিহাওর অঞ্চলের বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এটা প্রমাণ করল যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মৌলানা শেখ আব্দুল জলিল চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠা হওয়া এই নদওয়া সংগঠন সোমবার আলগাপুরের বকরিহাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
অসহায় দরিদ্র মানুষের ঘরের জন্য এককালীন 20,000 টাকা বন্টন, দরিদ্র শিক্ষার্থীর জন্য খরচ বাবদ এককালীন টাকা, জটিল রোগের অসুস্থ একজন ছেলেকে এককালীন 6,000 টাকা দিয়ে সাহায্য করেন। তাছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 165 জন হিতাধিকারীর মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। 25 ইংরেজি সনে আমাদের উত্তরহালিয়াকান্দি আঞ্চলিকের বৈতুলমাল তহবিলে মোট 2,30,000 টাকা কালেকশন হয়েছে। এই 2,30,000-এর মধ্য থেকে আমরা কেন্দ্রীয় কোটায় 20% টাকা দেওয়ার পর 80% 1,84,000 টাকা আমরা আঞ্চলিকর কোটার মধ্য থেকে 5 কাম অঞ্চলের 50,000 টাকার পর আমরা আজকে 1,34,000 টাকার এই সামগ্রী গড় বাবদ, চিকিৎসা বাবদ, পড়ার খরচ বাবদ সব মিলিয়ে প্রায় 165 জন মিসকিনের মধ্যে আজকে আমরা এই বৈতুলমাল বন্টন সবার মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের কয়েকজনের হাতে এই গড় বাবদ 20,000 টাকা এবং চিকিৎসা বাবদ টাকা এবং কিছু খাদ্য সামগ্রী ওনাদের হাতে তুলে দিয়েছি। পর্যায়ক্রমে বাদবাকি জিনিস আমরা এই মিসকিনদের মধ্যে আমরা সুন্দরভাবে তুলে দেব। আমি আবেদন রাখছি যে সমাজের অসহায় যারা দরিদ্র গরিব যারা মানুষ আছেন ওনাদেরকে স্বাবলম্বী করতে, ওনাদের যে দারিদ্রতাকে দূর করতে আমরা যারা বিত্তবান আছি এই বিত্তবানরা এই বৈতুলমাল তহবিলে দান করে এই বৈতুলমাল তহবিলকে আমরা যত বেশি সমৃদ্ধ করব, আমাদের অঞ্চলের যারা অসহায় গরিব মানুষ আছেন ওনাদের তত বেশি আমরা সাহায্য করতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শোভা বাড়ালেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার রবি কান্নান। রবিবার বরাকভেলী ওপেন চেস কম্পিটিশনের সমাপ্তি হলো। সেদিনই সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে কম্পিটিশনের আয়োজক দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির কর্ণধার বিশিষ্ট দাবারু তথা আরবিটার অনুপ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার রবি কান্নান ছাড়াও কাছাড় জেলা দাবা সংস্থার সদস্য ও পদাধিকারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কম্পিটিশনে প্রথম হয়েছে বরাক উপত্যকার বিশিষ্ট দাবারু অভ্রজ্যোতি নাথ। 7 পয়েন্টের মধ্যে 7 পয়েন্টই অর্জন করে সে। শিলচরের দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির তরফে বরাক উপত্যকা ভিত্তিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল 21 ও 22 জুন শিলচর ন্যাশনাল হাইওয়ের শোভারম ভবনে। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিন্ত থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য শুনানি, সমর্থনে 145 স্মারকলিপি। হারাং নদীতে জলস্তর বেড়ে বন্ধ ফেরি পরিষেবা, দুপার বিচ্ছিন্ন। গুটখার জের, বিহারা আউটপোস্টের আইসি সুরজিৎ ডেকার মৃত্যু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।